নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলে ইতিহাস অপশনালের ক্লাস করানো হয় এবং স্পেশালি ইতিহাস অপশনালের সাথে সাথে বাংলা অপশনাল, অল জিএস পেপার্স, কম্পালসারি বাংলা, ইংলিশ ইত্যাদির ক্লাস করানো হয়। আজকের ক্লাস ইতিহাস অপশনাল। ইতিহাস অপশনালকে যারা তোমরা বেছে নিয়েছো তারা অবশ্যই সিলেবাসটা আশা করি ভালোভাবে দেখেছো। সিলেবাস অ্যানালিসিস নিয়ে আমাদের একটা ক্লাস করানো হয়েছে। এছাড়া সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস করছি। পেপার 1, পেপার 2 ইত্যাদি নিয়ে আমাদের ক্লাস হচ্ছে, অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে পেপার 2। পেপার 2 এর আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা মডার্ন ইন্ডিয়ার যে টপিকটা আছে সেখান থেকে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে। ওয়ার্ল্ড হিস্ট্রি অর্থাৎ ইউনিট 2, পেপার 2 এর ইউনিট 2 ওয়ার্ল্ড হিস্ট্রির সিলেবাসের জায়গাটা তোমরা ভালো করে দেখে নেবে। সেখানে একেবারে প্রথম দিকে যে টপিকটা রয়েছে, এনলাইটেনমেন্ট বলে যে টপিকটা রয়েছে, সেখানে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা আছে। ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়, মানে পরীক্ষার ক্ষেত্রে। এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসেই, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখতে পারো। আজকে আমরা আলোচনা করব ফ্রেঞ্চ রেভলিউশন, এবং যদিও এই একটা ক্লাসে সম্পূর্ণ ফ্রেঞ্চ রেভলিউশন পসিবল না, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর আমাদের করতে হবে। আজকের ক্লাসে আমরা বলে দেবো কী কী প্রশ্ন আমাদের করতে হবে, কী কী নোট আমাদের তৈরি করতে হবে, কোন কোন প্রশ্ন, সেটার একটা লিস্ট তোমরা বানিয়ে নাও, খাতা পেন নিয়ে বসতে পারো। আমি জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, তারপরে আমরা বিভিন্ন এই যে প্রত্যেকটা প্রশ্ন বলছি সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, সেটা জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো। সেখানে আমরা নোটস লিখিয়ে দিই, ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়, এছাড়া মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? তাহলে শুরু করছি। তাহলে আমাদের যে বিষয়টা, ওয়ার্ল্ড হিস্ট্রি এমন একটা জায়গা যেখানে একটু টিপিক্যাল প্রবলেম হয়, কেননা ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমরা খুব একটা বেশি রিলেট করতে পারি না এবং আমাদের একটু টাফ মনে হয়। কিছু কিছু এমন ওয়ার্ডস আছে, কিছু কিছু এমন টার্মস আছে যেটা আমরা খুব বেশি এর সাথে রিলেট করতে পারি না বলে আমাদের অনেক ক্ষেত্রে অনেকের ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটু প্রবলেম হয় এবং ওয়ার্ল্ড হিস্ট্রিতে হয়তো নাম্বারটা একটু কম ওঠে। এবার এটাকে আমরা ক্র্যাক করব কিভাবে, এখানে আমরা কিভাবে নাম্বারটা আরও ভালোভাবে তুলতে পারবো, সেইগুলো জানার জন্য তোমাদের ফলো করতে হবে আমাদের চ্যানেলটা, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমাদের কী কী কোয়েশ্চেন করতে হবে সেটা তোমরা একটা লিস্ট বানিয়ে নাও। প্রথমে আমরা একটা জিনিস আমরা তো জানি যে আমাদের যখন মেন্সের অপশনাল পেপারটা আসে সেখানে ইংলিশে কোয়েশ্চেন দেয়। তো আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী তারা তো বাংলাতে লিখব। তো আমাদের বুঝতে হবে যে এই টপিকটা কী চেয়েছে, ইংলিশে এটা বলা রয়েছে, সেটা কী চেয়েছে সেটা বুঝতে হবে। এবার ধরো আমি একটা কোয়েশ্চেন বলছি, যেমন ধরো ফরাসি বিপ্লবের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন হচ্ছে, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো। এটা হলো বাংলা, এরকম আমরা নোটটা তৈরি করলাম। এবার কোয়েশ্চেন কি থাকবে, পরীক্ষা অনুযায়ী তো আমাদের ভাবতে হবে, নোটটা আমরা পরীক্ষার অনুযায়ী ভাববো। এবার ধরো এমন কিছু জিনিস আমরা জেনে নোটটা হয়তো তৈরি আছে কিন্তু আমরা কোয়েশ্চেনটা বুঝতেই পারলাম না, তো সেটা কিন্তু অবশ্যই করা চলবে না। এই যে আমি যে কোশ্চেনটা বললাম যে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো, কিন্তু পরীক্ষার খাতায় কি প্রশ্ন থাকবে, ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ ফ্রান্স অন দ্য ইভ অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ঠিক আছে, আশা করি বোঝা যাবে, খুব বেশি টাফ না, তাও আমাদের টপিকটা বুঝতে হবে। তাহলে সোশ্যাল আর ইকোনমিক্যাল যে বিষয়গুলো ছিল, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক যে বিষয়গুলো ছিল ফরাসি বিপ্লবের প্রাককালে, সেটা এখানে চাওয়া হয়েছে। তো আজকে আমরা এই টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে যেটা বললাম যে প্রশ্ন, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমরা সেই প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি, তাহলে আমাদের একটু সুবিধা হবে, নোটটা তৈরি করতেও সুবিধা হবে, তোমাদের সাজেশনও বলা যেতে পারে। সাজেশন যদি আমি দিই না, কারণ আমাদের সিলেবাসটা পুরোটাই কমপ্লিট করতে হবে এবং সিলেবাসে সবথেকে বড় কথা সিলেবাসটাকে ডিকোড করতে হবে। সিলেবাসটা ডিকোড না করলে কিন্তু হবে না, কারণ একটা টপিকে অনেকগুলো প্রশ্ন থাকে এবং ইতিহাসের অবশ্যই একটা ভাস্ট জায়গা, তো এটা মাথায় রেখেই আমাদের এগোতে হবে, ঠিক আছে? তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের বলে নিই, পারলে নোট করে নিও। প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, যেটা বললাম যে ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অফ ফ্রান্স অন দ্য ইভ অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এটা একটা গেল, যেটা বললাম যে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, এক্সামিন দ্য রোল অফ ফিলোসফার্স ইন ব্রিঙ্গিং অ্যাবাউট আ রেভলিউশনারি সিচুয়েশন ইন ফ্রান্স। অর্থাৎ কি, ফ্রান্সের বৈপ্লবিক অবস্থা সৃষ্টিতে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে? নেক্সট হচ্ছে গিয়ে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পশ্চাতে বুর্বো রাজতন্ত্রের দায়িত্ব কতখানি ছিল তা আলোচনা করো।
অর্থাৎ ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ রেসপন্সিবিলিটি অফ দ্য বুরবো মোনার্কি ফর দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অফ 1789। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো এবং তার গুরুত্ব নির্ণয় করো। Explain the aristocratic revolt in France and examine its significance. Okay. Next question. 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব কি বুর্জোয়া বিপ্লব? আলোচনা করো। Was the French Revolution of 1789 a bourgeois revolution? Okay. Next question হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লবের সবথেকে বড় কৃতিত্ব হলো জাতীয় সংবিধান সভা। সত্যতা আলোচনা করো। The greatest and most permanent achievements of the French Revolution were effected during the period of the Constituent Assembly. Discuss the truth of the statement. এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফরাসি জাতীয় পরিষদের কার্যাবলীর মূল্যায়ন করো। Evaluate the works of French National Assembly 1789 to 1791. আশা করি একটুখানি তোমরা একটু স্লো করে পজ করে করে লিখে নিও, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে সন্ত্রাসের রাজত্বের কৃতিত্ব মূল্যায়ন করো বা ফরাসি বিপ্লবের ইতিহাসে জ্যাকোবিন শাসনের গুরুত্ব কতটা। তাহলে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ জ্যাকোবিন অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য হিস্ট্রি অফ ফ্রেঞ্চ রেভলিউশন বা ইভ্যালুয়েট দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য রেইন অফ টেরর। এটা তারপরে হচ্ছে সমসাময়িক ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অন দ্য কন্টেম্পোরারি হিস্ট্রি অফ দ্য ইউরোপ। তারপরে হচ্ছে কি আমরা চলে আসবো এই ফরাসি বিপ্লবের পরেই আমাদের সেটা সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। তো নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার জানতে হবে। ডিসকাস দ্য ব্রিফ রিফর্মস অফ নেপোলিয়ন বোনাপার্ট। নেক্সট হচ্ছে গিয়ে নেপোলিয়ন বোনাপার্টটা খুব ভালো ইম্পর্টেন্ট, কারণ ফরাসি বিপ্লবের পরবর্তী জায়গাটাই এটা, ঠিক আছে? তো আচ্ছা, নেপোলিয়ন আমরা পরে যখন আলোচনা করবো সেটা আমরা পরে কোয়েশ্চেন বলে দেবো, ঠিক আছে? ফরাসি বিপ্লবের এই কটা প্রশ্ন মোটামুটি জাস্ট বেসিকটা রেডি করার জন্য। আরও অনেক প্রশ্ন হয়, কিন্তু এগুলো মোটামুটি রেডি করলে আমাদের কিন্তু একটা জায়গায় দাঁড়াবে আর কি, ঠিক আছে, এই টপিক থেকে। তাহলে প্রথমে যে টপিকটা আমরা বললাম, যে প্রশ্নটা আমরা বললাম যে ফ্রান্সে ফরাসি বিপ্লবের যে প্রাককালে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল। দেখো, এটা যখন তোমরা নোট তৈরি করবে তার আগে তোমরা একটু ব্যাপারটা বুঝে নাও। ব্যাপারটা বুঝে গেলে না পরীক্ষার খাতায়ও তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। বিপ্লব মানে কি? বিপ্লব মানে কোনো কিছুর দ্রুত এবং আমূল পরিবর্তন। বিপ্লব কথাটার একেবারে মানেটা দাঁড়াচ্ছে তাই, পরিবর্তন, আমূল এবং দ্রুত পরিবর্তন, তাই তো? এবার সেটা একদিনে ঘটে না, দ্রুত হলেও কত দ্রুত, একদিনে কোনো বিপ্লব ঘটে না। বিপ্লবের আগে যে জায়গা সেটা হচ্ছে কি নবজাগরণ। রেনেসাঁসের পরেই আসে রেভলিউশন, ঠিক আছে? তো আমরা পরের ক্লাসে আমরা রেনেসাঁস নবজাগরণের জায়গাটা পরে করব, যেহেতু এটা ইম্পর্টেন্ট জায়গা তাই আমরা আগে এটা কভার করছি, ওকে? তো বিপ্লবের যে জায়গাটা তার পিছনে অনেক কারণ থাকে, কেন একটা জায়গায় বিপ্লব আসে। যখন আমরা ইংল্যান্ডে শিল্প বিপ্লব পড়বো তখন আমরা আলোচনা করবো। ভারতবর্ষে বিভিন্নভাবে বিপ্লব এসেছে, তাই তো? কৃষি বিপ্লব এসেছে, বিভিন্নভাবে বিপ্লব এসেছে। বিপ্লব মানে কি শুধুমাত্র রক্তক্ষয়ী জায়গা বা শুধুমাত্র উন্নয়নের জায়গা, তা নয়। বিপ্লবের মানে হচ্ছে কি কোনো কিছুর আমূল পরিবর্তন, এবং অবশ্যই সেটা পজিটিভলি, ঠিক আছে? এবার এই পজিটিভ যে চেঞ্জেস তার পিছনে একটা নেগেটিভ একটা জায়গা থাকে, একটা পটভূমি থাকে, একটা নঙর্থক পটভূমি থাকে, তাই তো? তো ফ্রান্সের ক্ষেত্রেও তাই হয়েছিল, ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তাই হয়েছিল। ফরাসি বিপ্লবের যে সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলো ছিল বা প্রেক্ষাপট ছিল, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো সামাজিক কারণ। অর্থনৈতিক কারণটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। সামাজিক কারণটা নিয়ে একটু বলে নিই। সামাজিক কারণ যদি আমরা আলোচনা করতে যাই, ফরাসি বিপ্লবের প্রাককালে অর্থাৎ 1789 ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সমাজ কেমন ছিল আমাদের একটু জানতে হবে। তো ফ্রান্সের সমাজ মোটামুটি অন্যান্য ইউরোপীয় যে দেশগুলো ছিল সেরকমই ছিল, মধ্যযুগীয় এবং সামন্ততান্ত্রিক। এবং সামন্ততন্ত্রের খোলস ত্যাগ করে সবেমাত্র অভিজাততন্ত্র মাথা চাড়া দিয়ে উঠছিল। এবং এই আমাদের যে ফ্রান্সের সমাজ তিনটে ভাগে বিভক্ত ছিল। এক নম্বর হচ্ছে যাজক শ্রেণী বা ফার্স্ট এস্টেট, সেকেন্ড হচ্ছে গিয়ে অভিজাত শ্রেণী বা সেকেন্ড এস্টেট, এবং থার্ড হচ্ছে গিয়ে মধ্যবিত্ত বুর্জোয়া কৃষক শ্রমিক সাধারণ শ্রেণী, সেটা হচ্ছে গিয়ে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট, ওকে? তো তিনটে ভাগে সমাজ কিন্তু বিভক্ত ছিল।
প্রথম যে বিভাগটা সেটা হচ্ছে কি যাজক শ্রেণী। যাজক শ্রেণী কারা? তারা হচ্ছে গিয়ে যাজক শ্রেণীর মধ্যে আবার দুভাগ রয়েছে, উচ্চতর যাজক শ্রেণী, নিম্নতর যাজক শ্রেণী। উচ্চতর যাজক শ্রেণীর মধ্যে রয়েছে বিশপ, ক্যানন, এরা, ঠিক আছে। তারা চার্চের মোটামুটি সেই জায়গাটার কথা বুঝতে পারছে, ধর্মীয় গুরু যারা তারা, এটা হচ্ছে উচ্চতর যাজক। এবার নিম্নতর যাজকের মধ্যে পড়ছে সাধারণ গ্রামীণ যারা পাদ্রীরা ছিলেন তারা। তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, যেটা কিন্তু আমাদের পরবর্তীকালে দেখব যে বিপ্লবের সফলতার পিছনে একটা সব থেকে বড় কারণ কিন্তু এদের মধ্যেকার বিবাদ, উচ্চতর এবং নিম্নতর যাজকদের মধ্যেকার বিবাদ, ঠিক আছে। তোমরা যখন নোট তৈরি করবে, আমি বই বলে দিয়েছি কি কি বই ফলো করবে, তো তোমরা সেখানে তোমরা পুরো বিষয়টা কনটেক্সটটা পেয়ে যাবে, ওকে। তো এবার এই বিষয়টা ধরো গেল যাজক শ্রেণী। এবার সেকেন্ড যারা আছে অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণীদের মধ্যে মানে প্রথম যাজক শ্রেণী একেবারে 1% বলতে পারো, তারপরে 1.5-2% হচ্ছে কি অভিজাত শ্রেণী, তারাই হচ্ছে কি একেবারে এই সমাজের একেবারে শীর্ষে রয়েছে, তারাই চালনা করছে পুরো সমাজকে, এবং তারাও কোনো কর দেয় না, ঠিক আছে। যাজক শ্রেণীরাও কোনো কর দেয় না, উপরন্তু তারা ধর্মকর আদায় করে। এবং যদি অভিজাত শ্রেণীদের দিক থেকে তারা টেইলি বা এই ধরনের বিভিন্ন করের দ্বারা তারা এক্সটেম্পটেড থাকতো, তাদের বিভিন্ন কর দেওয়া দরকার ছিল না। এবং এই অভিজাত সম্প্রদায় কারা? সামন্ত প্রভুদেরই বংশকৌলিন্যে, বংশ পরম্পরায় তারা অভিজাত সম্প্রদায় তৈরি হয়েছিল। তাদের আন্ডারে বিভিন্ন জমি থাকতো, তাদের আন্ডারে বিভিন্ন শ্রমিক কৃষকেরা কাজ করতো, তারাই অভিজাত সম্প্রদায়ের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং বংশকৌলিন্য, বংশ গৌরবের একটা জায়গা অভিজাত শ্রেণীদের মধ্যে ছিল, বংশ পরম্পরা এটা চলতো। এবারে তৃতীয় যে সম্প্রদায়, তার মধ্যেই রয়েছে বুর্জোয়া শ্রেণী, তার মধ্যে বা মধ্যবিত্ত শ্রেণী, তার মধ্যে কৃষক শ্রেণী রয়েছে, তার মধ্যে সাকুলোত বলে একটা শ্রেণী রয়েছে তোমাদের ফরাসিদের মধ্যে। তো এই পুরো সম্পূর্ণ এই তৃতীয় সম্প্রদায় কিন্তু ফ্রান্সের 96% জনগণের মধ্যে পড়ছে, এবং এই জায়গাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। তো এই যে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব আমাদের প্রত্যেকটা নোটে, যে সামাজিক বিভাগ কিরকম ছিল এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে যে সামাজিক অসাম্য এবং বৈষম্যের জায়গা ছিল, সেটা কতটা আমাদের ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ জায়গা রেখেছে, সেটা কিন্তু আমাদের নোটে লিখতে হবে, ঠিক আছে। তো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে খুব বেশি করে আলোচনা করা পসিবল নয়, জাস্ট আমি বলে দিলাম যে কীভাবে নোটটা তৈরি করবে। এখানে সামাজিক আলোচনার জায়গাটা বললাম, সামাজিক দিকটা, সেখানে তোমরা যাজক শ্রেণী করে আলাদাভাবে পয়েন্ট করে বা প্যারা করে করে লিখতে পারো, যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী, কৃষক শ্রেণী, সামাজিক যে বিভাজনগুলো ছিল ফ্রান্সে, সেই জিনিসগুলো অবশ্যই তোমরা হাইলাইট করবে। ফরাসি বিপ্লবের যে জায়গাটা আছে সেগুলো তোমরা ভূমিকা লিখবে, ঠিক আছে, একটা উপসংহার লিখবে, এই বিষয়গুলো তোমরা লিখবে। আমরা নেক্সট ক্লাসে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলো আলোচনা করব এবং ফরাসি বিপ্লবের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, এরকম অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, এবং কমেন্ট বক্সে জানাও আর কি টপিক নিয়ে তোমরা ভিডিও চাইছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করতে অবশ্যই ভুলো না, নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।